আজকে আমাদের চ্যাপ্টার পদার্থের গঠন ক্লাস 9 এর থার্ড চ্যাপ্টার। এটা চ্যাপ্টারের প্রথম অংশ যেটা সেটা হচ্ছে তরলের চাপ। তরলের চাপ আমরা সকলে জানি, ক্লাস 8 এর একটা বিবৃতি ছিল বা তার ফার্স্ট চ্যাপ্টার না সেকেন্ড চ্যাপ্টারে ছিল তরলের চাপ। যাই হোক, আমরা চাপ কথাটা বলতে কি বুঝি? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে? এখন মানে এফ বাই এ, এবার এফ এর যদি মাত্রা করি এন এল টু দি পাওয়ার -2 আর এল স্কয়ার, এবং তো এখান থেকে যদি আমি সূচকে ফেলে দিই জিনিসটা দাঁড়াবে n-1। তো এইটা হলো চাপের মাত্রা। তার মানে চাপ কাকে বলে না, কোনো একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয় সেটাই চাপ, এটা আমরা জানি। তো এবার হচ্ছে যখন আমরা তরলের ফার্স্ট হচ্ছে প্রবাহী কাকে বলে? প্রবাহী মানে যে প্রবাহমান বা তরল, যার একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতি আছে, তরল পদার্থ, তাকে আমরা প্রবাহী বলবো। তাহলে এরকম কোন একটা টিউবের মধ্যে দিয়ে যদি কোনো এক প্রবাহী প্রবাহিত হয়, সেই প্রবাহের মুখে যদি কোনো এক সারফেস পায়, মানে একটা তল পায়, যেখানে যদি লম্বভাবে বল প্রয়োগ করে, তাহলে সেই লম্বভাবে বল প্রয়োগ করাকে বলা হয় ঘাত। অর্থাৎ তাহলে ঘাত আর চাপের পার্থক্য কি? তার মানে এই যে বলটাই যখন লম্বভাবে প্রয়োগ হচ্ছে তাকে বলবো আমরা ঘাত। তাহলে আমরা বলতে পারি চাপ ইকুয়াল টু ঘাত বাই ক্ষেত্রফল প্রবাহীর জন্য। তাহলে ঘাত ইকুয়াল টু তরলের চাপ ইন্টু যে তলের উপর সে চাপটা দিচ্ছে। এবার এই হয়ে গেল আমরা ঘাত আর তরলের চাপের সম্পর্ক। এবার আমরা চলে এলাম একটা নির্দিষ্ট বিন্দু। ধরো এখানে একটা পাত্র রয়েছে, সেখানে এইরকম জায়গায় জলপূর্ণ রয়েছে, তার একটা নির্দিষ্ট গভীরতায় যদি এরকম একটা পয়েন্ট ধরি, যে পয়েন্টের গভীরতাটা আমি এইচ ধরি, তাহলে এই গভীরতায় এই পয়েন্টে যদি আমি তরলের চাপ বিচার করতে চাই, মানে এখানে যদি তরলের চাপ কত হয় বার করতে চাই, তো কি করে বার করবো? ফার্স্টে এই যেটুকু জায়গা রয়েছে সেটুকু জায়গাকে যদি যে কোনো একটা ঘন বস্তুর আকার দিই, এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, মানে একটা ঘন বস্তুর আকার দিয়েছে। তাহলে ঘন বস্তুর আকার দিচ্ছি, যে কোনো ঘন বস্তু যখন এর একটা নির্দিষ্ট আয়তন আছে, তাহলে সেই আয়তন যখন আছে, তাহলে এই আয়তনটাকে আমি কিভাবে লিখবো? আয়তনটাকে a ইন্টু এই যেভাবে লিখবো, তার যে কোনো একটা ক্ষেত্রফল যেটা a আর তার উচ্চতা, এই অনুযায়ী তার আয়তনটাকে লিখবো। এবার আমরা বল কি করে জানি, মানে আমরা চাপের কি ফর্মুলা চাই? চাপ আমরা জানতে পারি যে চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, এইটা। এবার এটাকে, এই পুরোটাকে যখন এটা ঘনবস্তু আমি ধরলাম, তার মানে এই ঘনবস্তুটা নিচের দিকে তার ওজনটা অ্যাপ্লাই করছে, তার ওজনটা এরকম ভাবে নিচের দিকে কাজ করছে। ওকে, তাহলে ওজনটা যখন কাজ করছে, ওজন মানেও একটা বল আমরা জানি, যেটা এমজি। আবার এখানে যে এমজিটা আছে, এম মানে কি? ওই ঘনবস্তুটার ভর। ওকে, তাহলে ভর মানে আমি কি জানি? ভর মানে হচ্ছে ঘনত্ব গুণ আয়তন, এটা হচ্ছে তার ভর। এবার এইখানে যে তরলটা রয়েছে তার ঘনত্ব যদি রো হয় বা ডি হয়, যে কোনো একটা ডেনসিটি যদি আমি বলি, তাহলে এই যে বলটা, এই বলটা কি দাঁড়াবে? বলটা হচ্ছে কি দাঁড়াবে? আমার বলটা অ্যাকচুয়ালি কি এমজি, ভালো করে একটু বুঝবো। তার মানে এমজি বাই এ, এটা হচ্ছে আমার এমজির জায়গায়, এম এর জায়গায় আমি কি বসাবো? এম এর জায়গায় আমি বসাবো যেখানে, তার মানে এইখানটা হচ্ছে ডি বা রো, কিছু একটা লেখো, রোই লিখছি আমি, রো ইন্টু ভি, এম ইকুয়াল টু রো ইন্টু ভি, এটা আমরা লিখতে পারি। আবার এম ইকুয়াল টু রো ইন্টু ভি, এই যে ভিটা, এই ভিটা আমরা, এই যে আয়তনটা, এই আয়তনটা আমরা অলরেডি বার করেছি এ ইন্টু এইচ। তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি রো ইন্টু এ ইন্টু এইচ। বুঝা গেল? আরেকবার বলি,
এখানে যে বলটা, এই বস্তুর ওজনটাই নিচের দিকে কাজ করছে, অর্থাৎ এইখানে যে বলটা হলো mg, সেই mটা বার করলাম আমরা এইভাবে। ফার্স্টে mটা এরকম ঘনত্ব কিন্তু আয়তন করলাম, তারপর আয়তনটার মধ্যে a ইনটু এইচটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এইখানে টোটাল যে জিনিসটা হচ্ছে রো ইনটু a ইনটু এইচ ইনটু জি বাই এ, কেটে গেল আমার এলো রো এই জি। এই রোটাকে অনেক বইতে তোমরা ডি এই জি হিসাবেও পাবে। তাহলে তরলের কোন একটা বিন্দুতে যদি চাপের রাশিমালা বলে, তাহলে সেই রাশিমালাটা হলো এইচ রো জি বা এইচ ডিজি হলো। এইবার যদি আমরা তরলের কোন একটা জিনিস চাপ বার করলাম, তাহলে চাপটা কি কি বিষয়ের উপর নির্ভর করছে? চাপটা এইচ বা গভীরতার উপর নির্ভর করছে, চাপটা আমাদের অভিকর্ষীয় ত্বরণের উপর নির্ভর করছে, আবার চাপটা নির্ভর করছে আমাদের ঘনত্বের উপর। তাহলে সব কিছুর সাথেই কিন্তু সমানুপাতিক, এইটা বা এইটা। তাহলে হয়ে গেল, তাহলে তরলের চাপ, তরল একটা নির্দিষ্ট বিন্দুতে সব দিকে সমান চাপ দেয়, এগুলো আমরা ক্লাস 8 এ পড়েছি। কি কি বিষয়ের উপর নির্ভর করছে? গভীরতার উপর নির্ভর করছে, অভিকর্ষীয় ত্বরণের উপর নির্ভর করছে, এবং নির্ভর করছে এটা আমাদের ঘনত্বের উপর। তো এই হলো ব্যাপার। তো এইটা হলো আমাদের তরলের চাপ, এই ব্যাপারটা। তো এইবার যদি এই তরলের চাপের আমরা আস্তে আস্তে অ্যাপ্লিকেশনে আসি, যে তরলের চাপটা কিভাবে অ্যাপ্লাই হবে বা কি হিসাব করে অ্যাপ্লাই হবে, তো সেটার জন্য আমরা পরের টপিকে চলে আসবো, যেটা হচ্ছে আমার বায়ুর চাপ। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট টপিক হয়ে গেল তরলের চাপ। আগের ভিডিওয়ে আমরা পড়লাম থার্ড চ্যাপ্টারের ফার্স্ট যে টপিকটা, সেটা হচ্ছে তরলের চাপ। এই চ্যাপ্টারে আমরা থার্ড চ্যাপ্টারের সেকেন্ড টপিক যেটা বায়ুর চাপ, সেটা পড়ব। ক্লাস 8 আমাদের সামান্যতম ধারণা ছিল যে বায়ুর চাপ কিভাবে কাজ করে। তো সেই ধারণা থেকে যদি আমি এভাবে ভাবতে থাকি যে একটা এখানে এরকম একটা পাত্র রয়েছে, তাতে কিন্তু একটা তরল রয়েছে, ঠিক আছে। একইভাবে যদি এখানে আমি একটা টেস্ট টিউব উল্টো করে প্রবেশ করাই, তাহলে দেখব এইখানে কিছুটা তরল ঊর্ধ্বমুখে নলে প্রবেশ করবে। তাহলে তরলটা ঊর্ধ্বমুখী নলে প্রবেশ করে সাপোজ দেখা গেল এতটা জায়গা জুড়ে রয়েছে, আমরা তখন যদি এভাবে ভাবতে থাকি যে তো নলটা টেস্ট টিউবটাকে প্রবেশ করানোর পরে ঢুকলো, তাহলে আমি বলতে পারি যে অলওয়েজ আমাদের যে বায়ু আছে এই পুরো সিস্টেমটা, অর্থাৎ এই কাঁচ নলটার উপরে সেই বায়ুটা এইভাবে লম্বালম্বি চাপ দিয়ে এই তরলটাকে এর মধ্যে ঢুকিয়ে দিল। তার ফলে তরলটা একটা নির্দিষ্ট উচ্চতা নিল। তার মানে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা থেকে আমরা বুঝতে পারি যে বায়ুর চাপ লম্বভাবে কাজ করেছে এখানে। তো এই বেসিসের উপর টরিসেলি, বিজ্ঞানী টরিসেলি একটা পরীক্ষা করেন। তিনি একটা বড় পাত্র নেন, হ্যাঁ, পাত্র নিয়ে সেখানে তিনি বিশুদ্ধ পদার্থ দিয়ে করেন। তো সেখানে তিনি পারদ ব্যবহার করেছিলেন। এই জায়গায় তিনি পারদ দিয়ে ভর্তি করে গেছেন, এবং তিনি দেখেন যে পারদ, এই নলটা ডোবানোর ফলে পারদটা এর মধ্যে প্রবেশ করেছে। এইরকম কিছুটা জায়গায় শূন্যস্থান আছে, পারদটা এর মধ্যে প্রবেশ করেছে। তাহলে পারদটা যখন এর মধ্যে প্রবেশ করেছে, এই উচ্চতাটা তখন দাঁড়ায় 76 সেমি পারস্তম্ভ। এই জায়গাটাকে বলা হয় টরিসেলির শূন্যস্থান। টরিসেলির শূন্যস্থান। তো এরপর গণনা করে দেখা যায় যে এই যে কথাটা বলা, এখানে যদি দুটো কন্ডিশন আরো দেওয়া যায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 45 ডিগ্রি অক্ষাংশ, 45 ডিগ্রি অক্ষাংশ, তাহলেই এই যে 76 সেমি পারস্তম্ভের চাপ, এটাকেই বলা হয় প্রমাণ
বায়ুমণ্ডলীয় চাপ। ওকে, তাহলে টরিসেলির এই চাপ মাপার পদ্ধতি, এই যে টরিসেলির চাপ মাপার পদ্ধতি, এর উপর ভিত্তি করে আমরা বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার আবিষ্কার করা হয়। ব্যারোমিটার আবিষ্কার করা, ব্যারোমিটার আবিষ্কার হয়। তাহলে ব্যারোমিটার কি? যে যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, বায়ুর চাপ মাপা হয়। এই হলো ব্যারোমিটার সম্পর্কে আমাকে পড়তে হবে। এবার ব্যারোমিটার দিয়ে মোরলেস চাপটা মাপা যায়, কিন্তু সূক্ষ্মভাবে যে যন্ত্রটা এরপরে আরো ফার্দার ডিজাইন হয়েছিল সেটাকে বলা হয়েছিল 14 ব্যারোমিটার। 14 ব্যারোমিটার, 14 ব্যারোমিটার, এটা আমাকে জানবো। তাহলে আমরা এক নজরে দেখে নেব, খুব একটা ইম্পর্টেন্ট না হলেও পরীক্ষায় আসতে পারে। আমরা এক নজরে দেখে নেব যে ব্যারোমিটার তৈরিটার মেন কিন্তু যে কাঠামোটা সেটা কিন্তু এটাই ছিল, মানে এর উপর বেস করে। কিন্তু এবার একটা যন্ত্র তো তার একটা পার্টিকুলার সেন্স হবে। তো আমরা দেখে নেবো যে ব্যারোমিটারটা কিভাবে কাজ করে বা কিভাবে বায়ুর চাপটা সেখানে মাপা হয়। তাহলে ফার্স্টে এইখানে এরকম একটা হুক মতো থাকে, এখান থেকে একটা এরকম একটা নল চলে, নলটা এরকম নিচে নামছে, এই নলটা দিয়ে একটু মেন পারদটা উঠবে। তো এই নলটা এরকম চলে, তো এখানে একটা হোল্ডার এরকম থাকে, এই জায়গা থেকে ওটাকে, এই যে পুরো নলটাকে এই জায়গা থেকে পারদপূর্ণ করা হয়। পারদপূর্ণ করে এখানে রাখা হয়, মানে এটা পারদপূর্ণ অংশ, পারদ যুক্ত এখানটা। এইটা হচ্ছে মেন নলটা, যেটাকে উল্টে প্রবেশ করানো থাকে। এখানে স্কেল থাকে, এইভাবে। এখানে স্কেলও দুটো, একটা মেন স্কেল থাকে আর একটা ভার্নিয়ার স্কেল থাকে। সূক্ষ্ম পরিমাপের জন্য ভার্নিয়ারটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এইবার এর নিচে এরকম একটা চামড়ার একটা অংশ থাকে, এরকম একটা চামড়ার অংশ থাকে, একটা চামড়া, ঠিক আছে। আর এই জায়গাটায় একটা হোল্ডার থাকে, সেই হোল্ডার থেকে একটা স্ক্রু চলে যায় নিচের দিকে, একটা স্ক্রু, এইটা একটা স্ক্রু চলে যায়, ঠিক আছে। এটা চামড়ার অংশটাকে আড় দিলাম। তো এই হলো আমাদের ব্যারোমিটারের মেন পার্ট গুলো। এই চামড়ার অংশটার মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে, এই চামড়ার অংশটার মধ্যে দিয়ে। তো মেন ব্যাপারটা তার মানে কি দাঁড়ালো? মেন ব্যাপারটা এটাই দাঁড়ালো যে এইখানে এই যে চামড়ার অংশটা রয়েছে আর এখানে যে স্ক্রুটা রয়েছে, এই স্ক্রুটাকে যখন আমরা ঘোরাবো, তখন স্ক্রুটাকে ঘুরিয়ে যখন আমি ব্লক করব, এই চামড়ার অংশের মধ্যে দিয়ে বায়ু চলাচল করবে। তাহলে বায়ু চলাচল যখন এই চামড়ার অংশটার মধ্যে দিয়ে বায়ু চলাচলটা করবে, তাহলে সেই বায়ু চলাচলটার ফলে কি আমি বায়ুর চাপটা করতে পারবো। তাহলে তখন বায়ুর চাপটা যখনই আমি বুঝতে পারবো, তাহলে তখন ওই বায়ু চলাচল করার পর ওই যে বায়ু চাপটা, সেই বায়ু চাপটা এইখান থেকে যখনই প্রবেশ করবে, মানে এখানে কিছু জায়গা আছে যেখান থেকে বায়ু চলাচল করতে পারবে, হ্যাঁ। তো যখনই এইগুলো বায়ুটা যখন ওর মধ্যে প্রবেশ করবে, তখনই এর মধ্যে আমার পারদটা উঠে যাবে, আমি মাপতে পারবো। তাহলে আর একবার বলি মেন কনসেপ্টটা হচ্ছে এটাই যে স্ক্রুটাকে যখনই আমি ঘোরাবো, তখনই এর মধ্যে দিয়ে যে বায়ুর যে স্পিডটা বা যে বেগটা, সেই বেগে বায়ু চলাচল করবে। তাহলে বায়ুর চাপটা এখান থেকে কিন্তু বায়ু চলাচল করতে হবে, কিন্তু পারদ যাতে চলাচল করতে না পারে এতটাই সূক্ষ্ম। তাহলে এই রেঞ্জের মধ্যে যখনই বায়ুটার ভেতরে ঢুকবে, তখনই এই বায়ুটা ভেতরে ঢোকার ফলে এই পারস্তম্ভটা তখনই নলের মধ্যে ঢুকে যাবে। এই যে নলটা, এই নলের মধ্যে পারস্তম্ভটা তখনই প্রবেশ করবে। তাহলে নলের মধ্যে যখনই পারস্তম্ভটা প্রবেশ করবে, তখনই আমার এইখানে এই যে তোমার অংশায়িত দাগ কাটা স্কেল, সেখান থেকে আমরা ওই বায়ুর চাপটা এক্স্যাক্টলি এখন কতটা পারস্তম্ভ অনুযায়ী সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এবার এই ব্যারোমিটারের মেন ইউজটা কি? ব্যারোমিটারের মেন, আমরা সকলেই জানি ব্যারোমিটারের মেন ইউজটা হচ্ছে আমাদের আবহাওয়ার পূর্বাভাস
ব্যারোমিটারের মেন ইউজটা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাস, তাহলে আবহাওয়ার পূর্বাভাস মাপতে গেলে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হয়েছে। বায়ু কখন নিম্নচাপ, মানে চাপ তার কম, মানে কি নিম্নচাপ মানে হচ্ছে চাপটা কখন কম, মানে বায়ুটা হালকা, মানে ঘনত্বটা কখন কম আর ঘনত্বটা কম নিম্নচাপ। আর বায়ু কখন ভারী মানে ঠান্ডা, এরকম আমরা ভাবতে পারি। বায়ু কখন ভারী মানে বায়ু কখন উচ্চচাপ। তাহলে বায়ু নিম্নচাপ আর উচ্চচাপের জন্য তাহলে উচ্চচাপে কি ঘনত্ব বেশি, এটা হলো বক্তব্য। তাহলে বায়ু যখন নিম্নচাপ, আর আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প বায়ুতে ভেসে থাকে এবং ঘনত্ব কমায়। তাহলে বায়ুতে যখন জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে তখন বায়ুর ঘনত্বটা কম হবে, অর্থাৎ বায়ু নিম্নচাপ। বায়ু নিম্নচাপ মানে এইখানে পারস্তম্ভ যখন নিচের দিকে নামতে থাকবে, তাহলে পারস্তম্ভের তিনখানা কেস, নিচে নামতে থাকবে, নিচে নামবে, পারস্তম্ভ উপরে উঠবে এবং পারস্তম্ভ হঠাৎ নিচে নেমে যাবে, হঠাৎ নিচে নামবে। এই হচ্ছে তিনটে কেস। তাহলে যখন নিচে নামতে থাকবে তখন মাথায় রাখতে হবে আমাদের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, বৃষ্টির পূর্বাভাস হলো। বায়ু যখন হঠাৎ করে নিচে নামবে তখন হঠাৎ করে চারপাশ থেকে একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, অর্থাৎ ঝড়ের আভাস। কিন্তু বায়ুর যখনই এই যে জলীয় বাষ্প, এই জলীয় বাষ্প যখনই বায়ুতে কম থাকবে তার মানে বায়ুটা ভারী, অর্থাৎ আবহাওয়া পরিষ্কার এবং শুকনো। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা আবহাওয়ার পূর্বাভাসের সাথে আমরা কি করব না ব্যারোমিটারটাকে ইউজ করতে পারব। তো এই গেল একটা পয়েন্ট। সব থেকে ইম্পর্টেন্ট আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে সাইফন ক্রিয়া। সেই জিনিসটা একটু বুঝতে হবে, তার জন্য বোর্ডটা আমাকে একটু বুঝতে হবে। বোর্ডটা এই হয়ে গেছে। তো সাইফন ক্রিয়া এই ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের প্রত্যহর কাজে লাগে। আমরা যে ফ্ল্যাশ ইউজ করি, বাথরুমে ফ্ল্যাশ ইউজ করি, বা অনেক বড় বড় যে পেট্রোলের ট্যাঙ্কার থেকে যখন পেট্রোল গুলো ছোট ছোট ট্যাঙ্কারে ঢালা হয় তখন আমরা দেখবো এইরকম একটা ব্যবস্থাপনা নেওয়া হয়। একটা আনুভূমিক তল, সেখানে একটা কেউকে বড় করে রাখা আছে আর এইখানে এটাকে ছোট একটা রাখা আছে, এইখানে একটা পাত্র রাখা আছে, এইখানে একটা পাত্র রাখা আছে, আর একটু নিচে আছে, আমার মনে হচ্ছে দেখতে পাচ্ছি না, তো আর একটু আমি নিচে আসছি। এইখানে একটা উঁচু পাত্র রাখা আছে, এখানে একটা নিচু একটা স্ট্যান্ড করা আছে, এইখানে একটা পাত্র আছে আর এইখানে একটা পাত্র আছে, হয়ে গেল? ঠিক আছে, নিচে আছে। এদের দুজনের মধ্যে একটা আমি নল, এইভাবে ইউ শেপ একটা নল আমি দিয়ে সেট করে রেখেছি। সাইফনটা বলছি ভালো করে কিন্তু বুঝতে হবে, সাইফন থেকে পরীক্ষার প্রশ্ন আসে। এখানে একটা ইউ শেপ একটা নল আমি দিয়ে দিচ্ছি। তো সাইফন, ঠিক আছে, ইউ শেপ যে নলটা আমি দিয়ে রাখলাম, তাহলে ইউ শেপ নলটার কথা যদি বিচার করি, ধরে নিলাম এখানে এই অবধি জল আছে, তাহলে এইখানে একটা ডিস্টেন্স, এটাকে H1 বলতে পারি। আমি ধরে নিলাম এখানে এইভাবে A B C D এরকম পয়েন্টস, আর এইখান থেকে আমরা কি গেছি, জলটা এইভাবে এসে এখানে পড়বে এবং কেন জমা হচ্ছে সেইটা আমরা এক্সপ্লেন করবো। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা উচ্চতায় রাখা আছে, তার ফলে এখানে দুটো জিনিস কাজ করবে। একটা হচ্ছে তরলের চাপও কাজ করবে, তার সাথে সাথে কে কাজ করবে, বায়ুর চাপ। অবভিয়াসলি বায়ুর চাপটা বেশি হবে। তাহলে তরলের চাপ কাজ করবে এবং তার সাথে সাথে বায়ুর চাপ কাজ করবে। এখানে ধরে নিলাম বায়ুর চাপ কি কাজ করছে, আর এইখানে এই যে পার্ট থেকে আমি ধরে নিলাম এইটা H2। তাহলে আমি দেখতে পাচ্ছি দুদিকে H2 মাইনাস H1, অর্থাৎ H2টা বড়, H1টা ছোট, এখানে একটা উচ্চতা পার্থক্য রয়েছে। তাহলে এই যে উচ্চতা পার্থক্য রয়েছে, সাইফন ক্রিয়া যেটা ইউজ করা হয়, এই উচ্চতা পার্থক্যের জন্য তরলটা এই অবধি উঠে সে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে এদিকে চাপটা বেশি হয়, তার ফলে তরল এদিকে বয়, অর্থাৎ সি বিন্দুর দিকে বয়। সি বিন্দুর অবধি যখন চলে আসে অভিকর্ষের টানে, অভিকর্ষ এখানে কাজ করে, অভিকর্ষের টানে নিচের পাত্রে জমা হয়। তো একবার আমি বিচার করব A B C আর D এর কনসেপ্ট, একবার আমরা বিচার করব।
এ থেকে তরল, এখানে যখন আমি পাইপটা ঢুকিয়ে দিচ্ছি তখন এখানে জল উঠেছে নিশ্চয়ই, তাহলে এখানে অ্যাকচুয়াল চাপটা কত, এই চাপটা তো মেন, আমার বায়ুর চাপটা মেন, তাহলে যদি এ বিন্দু থেকে আমি বিচার করি তাহলে সেখানে চাপটা দাঁড়াবে পি মাইনাস H1 ডিজি হলো। তাহলে এই চাপটার জন্য আমার জলটা উঠলো, এইখানে পৌঁছালো। এইবার আমরা যদি বি বিন্দুর কথা বিচার করি তাহলে ভালো করে দেখবো, আর আবার এইখানে যেমন চাপটা রয়েছে তেমনি এখানেও তরলের উপর যে চাপটা রয়েছে সেই চাপটা কি হবে, সেই চাপটা অর্থাৎ সি বিন্দুর কথা যদি আমি বিচার করব তাহলে এইখানে মানে এটা এ আর বি এর মধ্যে এই কেসটা হলো, এবার সি আর ডি এর মধ্যে যদি আমি এটা বিচার করি তাহলে এখানে দেখবো ব্যাপারটা যে পি মাইনাস H2 ডিজি হলো। তাহলে পি মাইনাস H2 ডিজি এখানে দেখতে পাচ্ছি দুটোই বিয়োগফল, যেহেতু এর মানটা ছোট তাহলে এই বিয়োগফলটা বড়, অর্থাৎ এই বিন্দুতে চাপ বেশি, যে চাপটা দাঁড়াচ্ছে এই বিন্দুতে চাপটা বেশি, এবং এখানে যেহেতু H2টা বড় অর্থাৎ এখানে বিয়োগফলটা ছোট, অর্থাৎ এই বিন্দুতে চাপ কম। তাহলে চাপ বেশি থেকে চাপ কম, তার মানে এই বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে তরল অবভিয়াসলি প্রবাহিত হবে। তাহলে যখন বি বিন্দু থেকে সি বিন্দু থেকে তরল প্রবাহিত হলো, নিশ্চয়ই তরল এখানে একটা জায়গায় হোল্ড করবে না, এর নিশ্চয়ই একটা ওজন আছে, অভিকর্ষের টানে এখানে চলে আসবে। এটাই হলো আমাদের সাইফন ক্রিয়া। তাহলে সাইফন ক্রিয়ার মেন বক্তব্যটা কি, বায়ুর চাপকে কাজে লাগালাম এবং বায়ুর চাপের সাথে তরলের চাপটাকে কাজে লাগালাম, এখানে যে উচ্চতা পার্থক্য সেই উচ্চতা পার্থক্যের জন্য কিন্তু তরলটা একটা স্থান থেকে অপরটা স্থানে চলে এলো, এবং যেটা ওপরে রাখা রয়েছে সেখান থেকে জল যেটা নিচে রাখা রয়েছে সেটার মধ্যে অনায়াসে চলে যায়।